Please subscribe my channel Bong English Tutorial, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. Hope you are all are being in health with the blessing of God. I am also pretty good with the blessing of you all. However, today we shall discuss about a poem entitled Asleep in the Valley. In the previous class, we have read a poem named Cling a Tree, On Cling a Tree. তাহলে আগের দিনে আমরা ক্লাস 12 এর যে পোয়েমটা পড়ছিলাম সেটা হচ্ছে অন ক্লিং এ ট্রি। বইটা 12 এর বইটা কি না, মাইন্ড স্কেপস। এই বইয়ের প্রথম পোয়েমটা ছিল অন ক্লিং এ ট্রি। দ্বিতীয় পোয়েমটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসলিপ in the valley. But before going to read the text, we have should know something about the poet Asleep in the Valley, composed by Arthur Rimbaud. তোমরা এখানে একটা জিনিস দেখবে, বইয়ের মধ্যে যেটা লেখা আছে Asleep in the Valley, আর্থার রিম্বো, কিন্তু তারপরে যে রেড কালারে লেখা আছে, রেড কালারে যেখানে লেখক পরিচিতি সেটা লেখা আছে জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড। এখানে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। অর্থাৎ তোমাদের এইবারে অর্থাৎ আগের সালে যে বইটা করেছে মাইন্ডস্কেপের, এই বইটাতে অনেক কিছু প্রিন্টিং মিস্টেক আছে। তোমরা একটু সতর্ক হয়ে লক্ষ্য করবে, অনেকই মিস্টেক আছে। যেমন এটা হচ্ছে যে পয়েম তার নামের স্পেলিংটা ভুল আছে, রিম ব্যান্ড করেছে, কিন্তু উপরে যেটা আছে সেটা ঠিক আছে কি রিম্বো। আর এখানে যে লাস্টে ডি আছে, ডিটার উচ্চারণ হয় না, রিম বো, BAU বো, ডিটার উচ্চারণ উচ্চ থাকবে। বেশ, দেখা যাক এখানে অথারটা কে। অথার হচ্ছে আর্থার রিম্বো, যার ফুল ফর্ম হলো জিন নিকোলাস আর্থার রিম্বো। ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েম ফর দ্য 19th century। তিনি 19th century একজন ফ্রেঞ্চ কবি ছিলেন। বেশ, তার যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি না, তিনি টিনেজের আগে প্রচুর কবিতা লিখেছিলেন। টিনেজ বলতে আমরা কি বুঝি, টিন এজ বলতে 13 থেকে 18 বছরের মধ্যবর্তী সময়টাকে বলা হয় টিনেজ। এই সময় তিনি প্রচুর কবিতা লিখেছিলেন, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে বিপরীত। এই 18 বছর বয়সে কিন্তু তার পোয়েট্রি লেখা স্টপ, অর্থাৎ তিনি 18 বছর বয়সে পোয়েট্রি লেখা বন্ধ করে দিয়েছিলেন। যত পোয়েট্রি তিনি সব টিনেজের মধ্যে লিখেছেন। এবার হচ্ছে এই যে নামটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটার সোর্সটা কি, কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছিল একটা পোয়েম থেকে, যে পোয়েমটার নাম ছিল, অরিজিনাল নাম লেখা আছে নিচে, টাইটেল কি না, লি ডরমিউর ডু ভাল। এখানে আবার প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে লি ডরমিউর ডু ভাল, কিন্তু এখানে করা আছে আবার লি, অর্থাৎ দ্বিতীয়বার লিটা হবে না, ওখানে হবে ডু, DU ডু। আর এই যে অরিজিনাল যে পোয়েমটা ছিল, সেই পোয়েমটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেই পোয়েমটা আবার ছিল ওই লেখকেরই একটা পোয়েট্রির কালেকশনে, সেই কালেকশনের নাম হচ্ছে পয়েজিস। তাহলে পয়েজিস নামে একটা কালেকশন ছিল, সেই কালেকশনের মধ্যে একটা পোয়েম ছিল যেটার নাম হচ্ছে না লি ডরমিউর ডু ভাল। আর সেই পোয়েমটারই আর একটা অংশ কি না, যেটা হচ্ছে এই প্রেজেন্ট পোয়েমটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে সোর্স হিসাবে কোনটা না, সোর্স হচ্ছে লি ডরমিউর ডু ভাল, এটা হলো সোর্স। এবার আমরা পোয়েমটা সম্পর্কে জানবো। কি বলছে না, দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ দ্য ইটালিয়ান সনেট দ্যাট হ্যাজ 14 লাইন্স ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেড। এখানে সনেট বলতে কি, এখানে বলছে এটা লেখা হয়েছে ইতালিয়ান সনেটে, যার মধ্যে 14টি লাইন আছে, আর 14টি লাইনকে অক্টেভ আর সেস্টেটে ভাগ করে দেওয়া হয়েছে। এবার তোমাদের প্রথমেই একটা শব্দের সঙ্গে পরিচিত হলে, সেই শব্দের নাম হচ্ছে সনেট। তোমরা ভাবে সনেট আবার কি? হ্যাঁ, সনেট কি হয়তো এর আগে পড়োনি, কিন্তু বাংলায় তোমরা পড়েছো চতুষ্পদী কবিতা, যার মধ্যে 14টি লাইন থাকে। ইংলিশে সেই রকম কবিতাকেই বলা হয় সনেট, অর্থাৎ যার মধ্যে 14টি লাইন থাকে। এইবার এই সনেটকে দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ দুই ভাগে বলতে কি না, এই যে 14টি লাইন, এই স্ট্রাকচার, এই গঠনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 8টি যে লাইন থাকবে, 8 আর 6 তো 14 হয়, তাহলে এইরকম পোয়েমের অর্থাৎ সনেটের প্রথম 8টি লাইনকে বলা হয় অক্টেভ, আর লাস্টের 6টি লাইনকে বলা হয় সেস্টেড। মনে থাকবে? তাহলে সনেট কি
না 14 লাইন যুক্ত কবিতাকে সনেট বলে। 14টি লাইন যুক্ত কবিতাকে সনেট বলে। সনেটের দুটি অংশ আছে, একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। অর্থাৎ প্রথম থেকে লাস্ট 8টা পর্যন্ত যে লাইন সেটাকে বলা হয় অক্টেভ, আর বাকি যে 6টা লাইন পড়ে রইল সেই অংশটাকে বলা হয় সেস্টেট। বেশ, আরেকটা বলি, একে আর একটা অংশে ভাগ করা হয়। কি কি না 4টা করে লাইন যদি হয় তাহলে 4টা করে ধরলাম একটা করে স্ট্যাঞ্জা। তাহলে প্রথম 4টা স্ট্যাঞ্জা, সেকেন্ড 4টা আর থার্ড 4টা, কটা হলো 3 4 12, বাকি হইল 2টি লাইন। তাহলে প্রথম যে 4টি করে স্ট্যাঞ্জা হলো, 4টি লাইনকে বলা হয় এখানে কি না কোয়াট্রেন। কোয়াট্রেন, QUATRAIN, কোয়াট্রেন। আর বাকি যে 2টি লাইন পড়ে থাকে একে বলা হয় কাউপ্লেট। তাহলে আমরা সনেট থেকে কি জানলাম না কোনো কবিতায় 14টি লাইন থাকলে তাকে বলে সনেট। প্রথম 8টি লাইনকে বলা হয় অক্টেভ আর লাস্টে 6টি লাইনকে বলা হয় সেস্টেট। হলো, একে আরেকটি ভাগে ভাগ করা হয় কি না প্রথম 4টি লাইন, ঠিক আছে, প্রথম 4টি লাইন এইরকম 4টি লাইনে যদি একটা স্তবক ধরা হয় বা স্ট্রেঞ্জা ধরা হয় তাহলে পরপর 3টি লাইন পরপর 3টি স্ট্রেঞ্জা, 4 3 12, তাহলে এক একটি স্ট্রেঞ্জাকে 4টি লাইন যুক্ত এক একটি স্ট্রেঞ্জাকে আমরা কি বলবো না কোয়াট্রেন। তাহলে কটি কোয়াট্রেন হলো 3টি কোয়াট্রেন, আর লাস্টে 2টি লাইন পড়ে রইল এগুলোকে বলবো কাউপ্লেট। তারপরে বলছে দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এখানে লেখক কি বর্ণনা করেছেন না এখানে লেখক বর্ণনা করেছেন যে যুদ্ধের যে ব্যর্থতা, যুদ্ধ যে হচ্ছে যুদ্ধের একটা নিরন্তর একটা ব্যর্থতা ফলস্বরূপ, অর্থাৎ যুদ্ধের কোনো ফলাফল নেই, যুদ্ধ শুধুমাত্র ব্যর্থতা, এই জিনিসটাকে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। যুদ্ধ মানে হচ্ছে কি না ওয়েস্ট অফ টাইম, এই জিনিসটাকে তুলে ধরেছেন। তারপর বলছে দিস থিম মানে এই বিষয়বস্তুটা ইজ এক্সপ্রেসড ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজ অফ এ বাউন্টিফুল নেচার্স অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তাহলে এই থিমটাকে তিনি কিভাবে এক্সপ্রেস করেছেন না কিভাবে প্রকাশ করেছেন না এই থিমটাকে তিনি অবাধ প্রকৃতির একটা তুলনামূলক ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে তুলে ধরেছেন, ঠিক আছে, এবং অ্যান্ড দ্য ট্রাজিক ডেথ অফ এ ইয়ং সোলজার ইন দ্য মিডস্ট অফ নেচার্স স্প্লেন্ডার, এবং একটা ট্রাজিক ডেথ মানে দুঃখদায়ক একটা মৃত্যু কার না এই ইয়ং সোলজার, একটা কম বয়স্ক সৈন্য। তাহলে একটা কম বয়স্ক সৈন্যর মৃত্যুকে কি করেছেন না নেচারের একটা স্প্লেন্ডিড, নেচার যে একটা চমৎকার সুন্দর একটা নেচারের মধ্যে তুলে ধরেছেন। তাহলে লেখক এখানে কি তুলে ধরেছেন না লেখক এখানে তুলে ধরেছেন এক নম্বর সেটা হচ্ছে যুদ্ধের ব্যর্থতাকে, যুদ্ধে কোনো লাভ হয় না, যুদ্ধ হচ্ছে কেবলমাত্র ওয়েস্ট অফ টাইম। আর দ্বিতীয় নম্বর যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে তিনি কি করেছেন না এই থিমটাকে একটা তুলনামূলক প্রকৃতির ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুলে ধরেছেন, আর সেখানে একটা সৈন্যর যে মৃত্যু কিরকম না প্রকৃতির এক আশ্চর্যজনক বা প্রকৃতির এক সৌন্দর্যের মধ্যে এক সৈন্যর মৃত্যু এখানে তুলে ধরেছেন। অর্থাৎ সৈন্যের মৃত্যুটা কিরূপ, এখানে প্রকৃতি আর সৈন্য দুটোকে কম্বাইন করে কি বোঝানো হয়েছে না যুদ্ধ হচ্ছে একটা ফিউটিলিটি অর্থাৎ ব্যর্থতা, এটাকে তুলে ধরেছে। এবার পয়েমটা পড়লে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে এখানে লেখক কিভাবে তুলে ধরেছেন এই যুদ্ধ যে একটা ব্যর্থতা কিভাবে তুলে ধরেছেন নেচারের মাধ্যমে আর সৈন্যর মৃত্যুর মাধ্যমে, দুটোকে কম্বাইন করে বা তুলনামূলকভাবে তিনি এই পয়েমের মাধ্যমে তুলে ধরেছেন। লেটস রিড দ্য পয়েম। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ। এখানে বলছে স্মল গ্রিন ভ্যালি একটা সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ। এখানে স্ট্রিম বলতে আমরা কি জানি, স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী আর ফ্লোজ মানে বওয়া, আর স্লো মানে ধীরে ধীরে। তাহলে কি হচ্ছে একটা ছোট নদী ধীরে ধীরে বয়ে চলেছে বা বয়ে চলে কোথায় ওই ভ্যালির সাইড দিয়ে। অ্যান্ড লিভস লং স্ট্রেন্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রেস, লিভস বলতে পাতা, বেশ, আর এখানে স্ট্রেন্ডস বলতে বোঝাচ্ছে কি না বালু বা বালুচরকে বলছে, অর্থাৎ সমুদ্র উপকূলকে বলছে, বালিতে ভর্তি সেই জন্য বলছে বালুচর বা সমুদ্র উপকূল, কিনা সিলভার রূপলি বালুচর। তো মানেটা হচ্ছে যে ব্রাইট গ্রেস অর্থাৎ উজ্জ্বল ঘাসের উপরে রূপলি বালির উপর লম্বা লম্বা পাতা, কার পাতা ঘাসের পাতা। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রে, মাউন্টেন টপ বলতে বলছে পাহাড়ের একেবারে চূড়াটাকে, তাহলে পাহাড়ের চূড়ার উপর দিয়ে কি হচ্ছে না সূর্যের কিরণ, উজ্জ্বল কিরণটা কি হচ্ছে না বর্ষিত হচ্ছে কার উপরে ওই লম্বা লম্বা ঘাসগুলোর উপরে।
দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। হলো মানে ফাঁকা অংশগুলোকে বোঝায়। কীরকম? ধরলাম দুটি পাহাড়ের চূড়া আছে, চূড়াটির মধ্যবর্তী কী হয়? অন্ধকার হয়ে যায়, ফাঁকা হয়। আবার ধরলাম বালুচরের ক্ষেত্রে যদি বলি, তার দু জায়গায় যদি পাশাপাশি উঁচু বালুচর হয়ে যায়, মাঝখানটা ফাঁকা হয়ে যায় এবং ছায়াটা পড়ে তাদের। ঠিক এইরকম ফাঁকা জায়গায় কি হচ্ছে না, সূর্যকিরণ উজ্জ্বল কিরণে ভরে তুলছে, অর্থাৎ তার উজ্জ্বলতায় সেই ফাঁকা ঘরটাকে পরিপূর্ণ করে তুলছে। তারপর বলছে এ সোলজার ভেরি ইয়ং, একটা সৈন্য। তাহলে প্রথমে 4টা লাইনে কি হলো না, প্রথম 4টা লাইনে আমরা কি জানতে পারলাম? প্রকৃতিকে ব্যাখ্যা করলেন। কীরকম প্রকৃতি? একটা সবুজ ঘাসের একটা ভেলি অর্থাৎ উপত্যকা, সেখানে কি হচ্ছে? একটা নদী বয়ে যাচ্ছে, হলো। তারপরে বলছে যে একেবারে মাউন্টেনের অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে সূর্যের কিরণ পড়ছে কোথায় না, বালুচরের উপর যে ঘাসগুলো আছে সেই ঘাসের উপর দিয়ে, এবং বালুচরে যদি কোনো ফাঁকা অংশ রয়েছে সেগুলোকে উজ্জ্বল কিরণে ভরে তুলছে। এটা হলো প্রথম 4টি লাইনে কি জানতে পারলাম? প্রকৃতির ব্যাখ্যা মানে বর্ণনাটা। এরপরে সৈন্যকে নিয়ে লেখক কি বলছেন দেখা যাক। একজন সৈন্যকে না, এ সোলজার ভেরি ইয়ং, একটা সৈন্য যে খুবই ইয়ং, যুবক বা অল্প বয়স্ক। লাইজ ওপেন মাউথ, সে শুয়ে আছে কি করে? হাঁ করে, মুখটা খোলা রেখে, অর্থাৎ হাঁ করে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, এ পিলো মেড অফ ফান, পিলো মানে আমরা জানি বালিশ, আর মেড অফ ফান, ফান মানে বালিশটা কিসের তৈরি? ফানের তৈরি। ফান বলতে এখানে বোঝানো হয়েছে মস, ফান আমরা পড়েছি ঘাস জাতীয়, ওরকম ফান একটা গাছের তৈরি বালিশ। কোথায় আছে? বিনিথ হিজ হেড, তার মাথার নিচে। অ্যাসলিপ মানে ঘুমন্ত, অর্থাৎ ঘুমিয়ে আছে। স্ট্রেচড ইন হিজ হেভি আন্ডারগ্রোথ, স্ট্রেচ মানে প্রসারিত করে, স্ট্রেচ মানে প্রসারিত করে। আর এখানে হেভি আন্ডারগ্রোথে মানে হচ্ছে, হেভি আন্ডারগ্রোথে মানে ডিপ উড বা গভীর বনভূমিকে বলে, বা গভীর জঙ্গলকে বোঝায়। তাহলে এখানে হাত পা যেন স্ট্রেচড মানে ছড়িয়ে আছে, কোথায়? একটা গভীর জঙ্গলের মধ্যে হাত পা ছড়িয়ে এসে ঘুমাচ্ছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক্ট বেড, মানে এখানে আমরা ওয়ার্ম মানে জানি উষ্ণ, গ্রিন মানে সবুজ, আর সানসক্ট বেড মানে হচ্ছে সূর্যের কিরণে ভেজা বিছানা। সূর্যের কিরণে ভেজা, তার মানে বৃষ্টির ভেজা নয়, সূর্যের কিরণে সিক্ত, তার মানে সূর্যের আলোয় একেবারে চকচক চকচক করছে এমন, একে বলছে সূর্যের কিরণে সিক্ত বিছানা। তাহলে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে উষ্ণতায়, সবুজ গাছের মধ্যে, আর সূর্য কিরণে সিক্ত বিছানায় সে যেন কীরকম হয়েছে? একটু বিবর্ণ হয়ে গেছে, অর্থাৎ ফ্যাকাস টাইপের হয়ে গেছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হিজ স্লিপস, তার ফিট মানে আমরা জানি পা, তার মানে ফুলের মধ্যে পাগুলো ছড়িয়ে রেখে সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফেন্টস, ইনফেন্ট মানে হচ্ছে শিশু। তাহলে তার হাসিটা হচ্ছে কার মতো? একটা শিশুর হাসির মতো, অর্থাৎ তার হাসিটা শিশুর হাসির মতো। জেন্টেল, কীরকম? জেন্টেল মানে হচ্ছে নম্র, উইদাউট গাইল, গাইলের মানে হচ্ছে কানিং, যার হাসির মধ্যে কোনো রকম কোনো চালাকি নেই, অর্থাৎ একেবারে নিষ্পাপ একটা হাসি, নম্র একটা হাসি। তারপরে বলছে আহ নেচার কিপ হিম ওয়ার্ম, বলছে ও প্রকৃতি তাকে উষ্ণ রাখো, তাকে কী রাখো? উষ্ণ রাখো, অর্থাৎ গরম রাখো। হিমে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। কেন বলছে না, সে তো ভ্যালিতেই শুয়ে আছে। কবি এখানে লেখকের মৃত্যুকে কি বলে তুলনা করছে না? ঘুমাচ্ছে বলে, গভীর ঘুমে আচ্ছন্ন, তাই তো তার ঠান্ডা লাগতে পারে, যাতে তার ঠান্ডা না লাগতে পারে সেই জন্য প্রকৃতিকে বলছে তুমি ওকে একটু উষ্ণ রাখো, তা না হলে তো ঠান্ডা লেগে যাবে, এটাই বলতে চেয়েছে। দ্য হামিং ইনসেক্টস, হামিং মানে কি? হামিং মানে হচ্ছে গুনগুন গুনগুন করে বা গুনগুন করা, তাহলে হামিং ইনসেক্ট, আর ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, তাহলে হামিং ইনসেক্ট মানে হচ্ছে গুনগুন গুনগুন করে এমন পতঙ্গ। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ডোন্ট ডিস্টার্ব মানে আমরা জানি, আমরা তো কোথায় কোথায় বলি এই ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত না করা, তাহলে ওই গুনগুন করছে এমন পতঙ্গগুলো কি করে না, তাকে বা তার বিশ্রামে ব্যাঘাত ঘটায় না, বিরক্ত করে না। হি স্লিপস ইন সানলাইট, হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমোচ্ছে সূর্যকিরণের মধ্যে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের মধ্যে আছে। অ্যাট পিস, শান্তিতে, অর্থাৎ এই লাইনটার মানে হচ্ছে একটা হাত বুকের উপর রেখে
শান্তিতে সে সূর্যগ্রহণের মধ্যে ঘুমাচ্ছে। In his side there are two red holes. In his side there are two red holes. তার পাশে দুটি লাল লাল গর্ত রয়েছে। This is the most important line in this poem. এই পোয়েমের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন। কি বলেছে লাস্ট লাইনটা? In this side there are two red holes. অর্থাৎ তার পাশে দুটি কি আছে? লাল গর্ত আছে। এটা দ্বারা লেখক কি বলতে চেয়েছেন? The poet says by this red hole the cruelty of war and the tragic quest of a young soldier has been mentioned in the poem or by this line. অর্থাৎ লেখক এখানে এই পোয়েমের মধ্যে এই লাইনের দ্বারা কি বলতে চাইছেন? এই যুদ্ধের যে একটা নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতাকে এবং একজন সৈন্যর একটা দুঃখদায়ক যে মৃত্যু তাকে বোঝাতে চেয়েছেন। তাহলে এই পোয়েমে আমরা কি কি জানতে পারলাম না? এই পোয়েমে প্রথমে 4টা লাইনে আমরা একটা প্রকৃতির ব্যাখ্যা দেখলাম, যেটা কবি দিয়েছেন। কবি এই কবিতার মধ্যে প্রকৃতির ব্যাখ্যা করেছেন। তারপরে একটা সৈনিকের মৃত্যুকে ঘুম হিসেবে কল্পনা করেছেন। সৈনিকটা কি? সৈনিকটা হাত পা ছড়িয়ে জঙ্গলের মধ্যে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। তারপরে কি বলছেন না, তিনি যে ঘুমাচ্ছে পিলো মানে বালিশ, এই যে ফান গাছের বালিশ হচ্ছে তার মাথার তলায়, মানে এখানে তিনি বালিশ হিসেবে কল্পনা করছেন ফান গাছগুলোকে, যেগুলোতে মাথার তলায় রয়েছে। তারপরে বলছেন যে যাতে তার ঠান্ডা না লাগে সেই জন্য প্রকৃতিকে কি বলছে না, প্রকৃতিকে বলছে তাকে উষ্ণ রাখতে। লাস্ট লাইনটা আমরা ক্লিয়ার করে বুঝতে পারলাম যে সে মারা গিয়েছে কিনা, তার সাইডে দুটি লাল লাল হোল করা আছে। অর্থাৎ যুদ্ধে হয়তো কি হয়েছে না, আঘাতপ্রাপ্ত হয়েছে, দু জায়গায় গুলি লেগেছে, সেই জন্য লাল লাল হয়ে গিয়েছে, অর্থাৎ সে মারা গিয়েছে। লেখক লাস্ট লাইনে ক্লিয়ার করে বলছেন যে তিনি মারা গিয়েছেন। অর্থাৎ লাস্ট লাইনে তারা লেখক বলতে চাইছেন যে এত কিছু হওয়ার পর, এত প্রকৃতি সৌন্দর্য অনেক কিছু থাকার সত্ত্বেও কি হয়েছে না, সে মারা গিয়েছে। অর্থাৎ যুদ্ধ, এই যে যুদ্ধের কোনো কিছু নেই। ওয়ার কি না, ওয়ান মিনস ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ব্যর্থতা। তাহলে এই পয়েন্টটা পড়ার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়ার ইজ নাথিং বাট ফিউটিলিটি, যুদ্ধ ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তাহলে তোমরা এই পোয়েমটা বাড়িতে ভালো করে পড়বে, বুঝে মিনিংগুলো পড়বে। মিনিং মোস্ট ইম্পর্টেন্ট। এখন থেকে যদি তোমরা মিনিংগুলোকে না করো তাহলে কি হবে, ওয়ার্ড স্টক হবে না। আর যখনই কোনো টেক্সট পড়বে আগে কি করবে, একবার রিডিং করবে, তারপর মিনিংগুলোকে করবে, তারপর মানেটা নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে? এতে কি হবে, তোমাদের বোঝার ক্যাপাসিটি বাড়বে, ওয়ার্ড স্টক বাড়বে, সেন্টেন্স প্যাটার্ন কী হবে, মিনিং হচ্ছে সেটাও বুঝতে পারবে। যাই হোক, টুডে ইটস এনাফ, উই শ্যাল মিট দ্য নেক্সট ক্লাস।